আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মধ্যপ্রাচ্যের যে সংঘাত এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ এটাও দীর্ঘতর হচ্ছে। যুদ্ধ বন্ধ হওয়ার যে একটা আশাবাদ আমরা দেখছিলাম, নানা কারণে এটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা জানেন যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া দুজনই একটি একেবারে কুখ্যাত যৌন কেলেঙ্কারির সঙ্গে তারা দুজনে জড়িত হয়ে পড়েছেন। আপনারা সবাই জানেন যে অ্যাপস্টেইন নামক একজন যৌন দানব, যিনি অল্প বয়স্ক মেয়েদেরকে সারা দুনিয়া থেকে এনে, বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে এনে, তারপর তার যে রিসোর্ট আছে, বিভিন্ন জায়গাতে আছে, সেখানে বিভিন্ন রকম মেলা মেলাতেন এবং ওখানে পৃথিবীর ক্ষমতাধর লোকদেরকে দাওয়াত করে তারপর তাদেরকে সেই নারী উপহার দিতেন। অনেক সময় সেই তরুণীদেরকে মেরে ফেলা হতো, তাদের উপর যৌন নির্যাতন করা হতো এবং একই সঙ্গে ওই যে সেক্স ট্রেড, যৌনকে তাকে ব্যবহার করে তিনি অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন এবং ওখানে অনেকগুলো বড় বড় ডিল হতো। এই লোকটির বিচার চলছিল, সেই লোকটি মারা গেছেন, কিন্তু তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে তার অফিসের সঙ্গে বিভিন্ন যে নথিপত্র ছিল, ফাইলপত্র ছিল, সেই সকল ফাইলপত্র সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সেটা উন্মুক্ত করে দিয়েছে জনগণের জন্য। সেই ফাইলে বহুবার ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের নাম আসছে, আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আছে, বিল ক্লিন্টনের নাম আছে, তারপর সেখানে বিল গেটসের নাম আছে, আরও অনেক, জেফ বেজোস থেকে শুরু করে আরও অনেকের নাম আছে। এখন মেলানিয়া এবং ট্রাম্পের সম্পর্কে যে কথাগুলো আসে সেটা হলো, মেলানিয়ার সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি, তার সঙ্গে অ্যাপস্টেইনের সরাসরি সম্পর্ক ছিল, সেক্সুয়াল রিলেশন ছিল। এটি মেলানিয়া সাম্প্রতিক সময় তিনি অস্বীকার করেছেন, কিন্তু অস্বীকার করার সঙ্গে সঙ্গে আবার এটা ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তিনি ভিন্ন একটি মাধ্যমে একটি ছবি সারা দুনিয়াতে তিনি ভাইরাল করে দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে মেলানিয়া এবং অ্যাপস্টেইন পরস্পরকে জড়িয়ে ধরে তারা ঠিক চুম্বন করছেন বা যাকে বলা হয় যৌন উন্মাদনা দেখাচ্ছেন। বলা হয়ে থাকে যে অ্যাপস্টেইন ডোনাল্ড ট্রাম্পের যে নারী লিপ্সা রয়েছে সেখানে সে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করেছে এবং তার যে নারী লিপ্সা তার সঙ্গে অ্যাপস্টেইন কেলেঙ্কারির বহু নারীর সংযোগ রয়েছে এবং তারই ধারাবাহিকতায় মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, প্রেম, ভালোবাসা ওই মাধ্যমে হয়েছে। এটা নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে রীতিমতো তোলপাড়, বিচার যখন তুঙ্গে, ঠিক সেই সময়টাতে এই বিচারকে বিঘ্নিত করা মানুষের মনকে, আমেরিকার জনগণের মনকে অন্যদিকে ধাবিত করার জন্য সে হঠাৎ করে ইরান আক্রমণ করে বসে। তো ইরানে আমেরিকার যে বিরোধ, সেই বিরোধ, স্বার্থ, এর কোনোটাই সফলতার মুখ দেখেনি, বরং ডোনাল্ড ট্রাম্পের এই টোটাল প্রকল্পটা বুমেরাং হওয়ার পর সেই অ্যাপস্টেইন ফাইল আগে যেভাবে ছিল তার সেটা আরও মারাত্মক আকার ধারণ করেছে। এই যে মারাত্মক আকার ধারণ করেছে, এর সঙ্গে আমেরিকার সঙ্গে ন্যাটোর সম্পর্ক, আমেরিকার সঙ্গে ফ্রান্সের সম্পর্ক, আমেরিকার সঙ্গে স্পেনের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি আছেন ইম্মানুয়েল ম্যাক্রো, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কাদা ছোড়াছুড়িতে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সকে এই যুদ্ধে জড়াতে চেয়েছিল, ফ্রান্স এই যুদ্ধে জড়ায়নি। এই জন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করতে গিয়ে সে বলেছিল যে ম্যাক্রোকে তার স্ত্রী মারধর করে, ভীষণভাবে মারধর করে। আর এটার উত্তরে ম্যাক্রো জাস্ট এই অ্যাপস্টেইন ফাইলের একটি গোপন ছবি এটি ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন, যেখানে মেলানিয়াকে দেখা যাচ্ছে যে অ্যাপস্টেইনের বাহুলগ্ন হয়ে তিনি যৌনকর্মে লিপ্ত।
এবং এটা আমেরিকাতে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যার ফলে মেলানিয়া প্রেসের সামনে এসে এই কথা বলতে বাধ্য হচ্ছেন। আর এরই প্রেক্ষিতে যখন ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি হওয়ার কথা, আলোচনা হওয়ার কথা, সেই আলোচনাটা যখন ভেস্তে গিয়েছে তখন মানসিকভাবে একেবারে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন যাকে বলা হয় ডোনাল্ড ট্রাম্প। নর্মালি তিনি লম্ফ দেন, ঝম্প দেন, বড় বড় কথা বলেন, কিন্তু যখন এই ব্যর্থ টিম ইসলামাবাদ থেকে আমেরিকাতে ফিরে গেল তখন ডোনাল্ড ট্রাম্প মূলত মাটির সঙ্গে মিশে গেছেন। এখন তার পক্ষে সেই অ্যাপস্টিন ফাইল ধামাচাপা দেওয়া সম্ভব নয়। তার স্ত্রীকে নিয়ে যা কিছু হচ্ছে সেটার ব্যাপারে কোনো কথা না বলাও তার পক্ষে সম্ভব নয়, বলাও সম্ভব নয়। অন্যদিকে যেটা হচ্ছে ইসরায়েলে, আপনারা জানেন যে বেঞ্জামিন নেতানিয়াহু আপাদমস্তক একজন দুর্নীতিবাজ মানুষ। বহুদিন ধরে তার দুর্নীতির বিচার হচ্ছে। বিচার যখন শুনানির পর্যায়ে আসে তখনই সে একবার গাজাতে আক্রমণ করে, একবার লেবাননে আক্রমণ করে, একবার হুতিদের আক্রমণ করে, একবার ইরান আক্রমণ করে। এই যাবৎকালে যে কটা যুদ্ধ হয়েছে নেতানিয়াহু যেগুলো করেছে প্রায় সব কিছুর মূলে তার নিজেকে সেই দুর্নীতির মামলা, যেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মামলা থেকে বাঁচার জন্য, সেই মামলাকে পিছিয়ে দেওয়ার জন্য বারবার সে শুধু সেই কাজটি করছে। যখন ইরান এবং আমেরিকার এই যুদ্ধবিরতি হলো 2 সপ্তাহের জন্য, সঙ্গে সঙ্গে সেই ফাইল সামনে চলে আসছে, দুর্নীতির ফাইল। কোর্ট থেকে বলছে যে এখন তো ইমার্জেন্সি নাই, তুমি আসো। সে তখন বলছে যে আমি এখনো পর্যন্ত নিরাপদ নই, আমার উপর আক্রমণ হতে পারে, নিরাপত্তার সমস্যা আছে, আমি এখন বেরোতে পারবো না, আমাকে আরো কিছুদিন সময় দাও। আর এই সময়ের মধ্যে সে কি করলো, দেন লেবাননে আক্রমণ করে বসলো। আর যেই মুহূর্তে সে লেবাননে আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে ইরান বলল যে আমাদের এই শান্তি চুক্তির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত না করলে এই যুদ্ধ কার্যকর হবে না। তো এইভাবে দেখুন এখন পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত সারা পৃথিবী থমথম অবস্থায় আছে। থমথম অবস্থায় আছে যে শান্তি চুক্তির যে আলোচনা, এই আলোচনাটা দ্বিতীয় দফা কবে চালু হবে, শুরু হবে সেটা আমরা জানি না। হরমুজ প্রণালীর উপর আমেরিকার কোনো কর্তৃত্ব হয়নি। ইরান এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ রক্ষা করছে, এমনকি যে সকল দেশকে সে ছাড় দিয়েছিল সে সকল দেশকে এখন ছাড় দিচ্ছে না। সেখানে যে চালাকিগুলো করছে সেটা হলো যে সে এই জলপথে নিরাপত্তা এখন এই মুহূর্তে দিতে পারছে না, ছাড়পত্র দিতে পারছে না। এর কারণ হলো এখানে যুদ্ধের সময় যে মাইনগুলো সে স্থাপন করেছিল সেই মাইনগুলো হারিয়ে গেছে, এখন সে তার প্রযুক্তি দ্বারা ডিকটেট করতে পারছে না। আমেরিকা কার্যত বলছে যে আমি এই মাইন অপসারণের জন্য চেষ্টা করবো, কিন্তু এটা এত সহজ বিষয় নয়। যার জন্য আমেরিকার যুদ্ধজাহাজ সেখান থেকে আমরা দেখলাম যে সেখানে গিয়েছে। তো ওই মাইনের মাধ্যমে হোক, টর্পেডোর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, যদি সেই যুদ্ধজাহাজে আক্রমণ চলে আবার সেই যুদ্ধ নতুন করে শুরু হবে। ঘটনা যাই হোক না কেন, মধ্যপ্রাচ্যের শান্তি সহসা আসবে না। আমাদের দেশের তেলের সমস্যা, ডিজেলের সমস্যা সহসা যাবে না। ব্যবসা বাণিজ্য, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ট্রেড অ্যান্ড কমার্স, এটা সহসা ভালো হবে না। আমাদের যে শ্রমবাজার, সেই শ্রমবাজার সংকুচিত হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার আগের থেকে আজ অবধি একজন নতুন শ্রমিক সেখানে যায়নি, আর ইতিমধ্যে না হলেও কয়েক লাখ মানুষ চাকরি হারিয়েছে। অনেককে সেখান থেকে আনতে হবে, ইরান থেকে, কুয়েত থেকে, তারপরে কাতার থেকে, বাহরাইন থেকে, এই সমস্ত দেশ থেকে বহু মানুষকে ফেরত আনতে হবে, অথবা বহু মানুষ ফেরত আসবে। আর ওই সকল দেশে নতুন করে কোনো কর্মসংস্থান আপাতত সৃষ্টি হচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যের যে সংকট, এটি আমাদেরকে কাঁদিয়ে ছাড়বে। আমাদের রেমিটেন্স, আমাদের শ্রমবাজার, আমাদের অর্থনীতির যে স্থিতিশীলতা, আমাদের ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের সরকারের যে শাসন ব্যবস্থা, সব কিছু তছনছ করে দিচ্ছে। এটা কেন? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এটা যেন আমাদের জন্য একটা অভিশাপ। করোনার অভিঘাত এলো, আমরা এটাকে অভিশাপ মনে করার পরেও মোকাবেলা করার জন্য প্রাণান্ত চেষ্টা করলাম, কিন্তু আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, একটা বিরাট অংশ ভেঙে গেল।
তারপর করোনার অভিঘাত যেতে না যেতেই ইউক্রেন যুদ্ধ হয়ে এলো। ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, এর মধ্যে শেখ হাসিনার পতন হলো। শেখ হাসিনার পতনের পরে ইউনূস সাহেব আসলেন, তিনি বাংলাদেশটিকে একেবারে রীতিমতো একটা ডলা দিয়ে গেলেন। তার জমানাতে প্রায় ১.৫ কোটি টাকা আমরা নতুন করে ঋণগ্রস্ত হয়ে পড়লাম। ১.৫ কোটি টাকা সরকার ঋণ করলো। আর যেখানে শেখ হাসিনার জমানাতে ২ লক্ষ কোটি টাকা ছিল ব্যাংকের দেনা, মানে ব্যাংকের যেটিকে বলা হয় মন্দ ঋণ, খেলাফি ঋণ, সেটা বর্তমানে ৫.৫ লাখ কোটি টাকা। বলা হয় যে আওয়ামী লীগ জমানাতে এগুলো ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, হোয়াট এভার মেবি। এখন ৫.৫ লক্ষ কোটি টাকার এই যে খেলাফি ঋণ, তার সঙ্গে ৫টি ব্যাংক, এবং সেই 5টি ব্যাংক আবার এখন আগের মালিকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এর পেছনে কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে একমাত্র আল্লাহ জানে। সব মিলিয়ে অর্থনৈতিক যে অভিঘাত, ঘূর্ণিঝড় আমাদের দিকে যেভাবে এগিয়ে আসছে, একমাত্র আল্লাহ জানে এর থেকে আমরা কিভাবে